আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। শুরুতেই উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। ঝিনাইদহে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ 11 জন নিহত। টেকনাফে মিনি বাস চাপায় অটোরিকশার 4 যাত্রীর মৃত্যু। প্রকাশক দীপন হত্যায় 8 জঙ্গির ফাঁসির আদেশ। সাতক্ষীরায় সিরিজ বোমা হামলার মামলায় 17 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। অর্থ সম্পদের লোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না, যুবলীগের প্রতি প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করার নির্দেশ। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল হচ্ছে, শিগগিরই গেজেট প্রকাশ, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। আইনি জটিলতা নেই বললেন আইনমন্ত্রী। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন আরও 34 জন। বিকেল 3টার দিকে 12 বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি দ্রুতগামী বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 9 জন মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে। আনিসুর রহমান, মিঠু মালিথার তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 বাজার পেট্রোল পাম্প এলাকায় জেকে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রী। 12 বাজার পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 9 জন মারা যান। আহত হন বাসে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রী। যশোর থেকে কুষ্টিয়াগামী একটি বাস যাচ্ছিল, যাত্রীবাহী বাস, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে আমরা এখানে দেখতে পারি যে 9 জন মৃত লাশ উদ্ধার করি আমরা সহ এবং প্রশাসনের লোক সহ। ইতিমধ্যে আমরা 9 জন লাশ শনাক্ত করেছি। তার ভিতরে 2 জন মহিলা, 1 জন শিশু বাচ্চা, সেটা হচ্ছে মেয়ে, আর 6 জন হচ্ছে পুরুষ। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সে নিয়ন্ত্রণ হারায় একটা ট্রাকের সাথে ধাক্কা খায় এবং গাড়িটা এখানে উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে এর ভিতর থেকে আমরা 9টা ডেড বডি উদ্ধার করি এবং 5-6 জনকে মুমূর্ষু অবস্থায় আমরা হাসপাতালে প্রেরণ করি এবং আরও প্রায় 10 থেকে 15 জনকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি এবং তাদের মেডিকেলাইজ করি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এদিকে কক্সবাজারের টেকনাফে মিনি বাস আর সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 2 জন সহ 4 জন নিহত হয়েছে আর আহত হয়েছে আরও 4 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং লম্বাবিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি আব্দুল আলিম। প্রায় 6 বছর আগে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা মামলায় সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ 8 জঙ্গির ফাঁসির রায় দিয়েছে আদালত। দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান আলোচিত মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক, বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। রায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ আর আপিলের কথা বলেছে আসামি পক্ষ। আরও তথ্য টেনি ত্রঙ্গের। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটে নিজ অফিসে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনকে। এই ঘটনায় করা মামলায় আসামি করা হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক সহ 8 জনকে। বুধবার মামলাটির রায়কে কেন্দ্র করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 6 আসামিকে নিয়ে আসা হয় সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে। বেলা 12টার কিছু পরে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে পলাতক 2 জন সহ বাকি 6 আসামিকেই দেয়া হয় মৃত্যুদণ্ড। হত্যাকাণ্ডের সাথে আসামিদের সম্পৃক্ততা থাকার কারণেই আদালত 8 জনের মৃত্যুদণ্ড দিয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত এই মোট 8 জন আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন এবং মাননীয় আদালত তার রায়ে কিছু অবজারভেশন দিয়েছেন। এরকম মাননীয় আদালত বলেছেন যে এই আসামিরা
আনসার আল ইসলামের সদস্য, জিহাদির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। আর এসবের উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া। এদিকে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। তা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত বলে তা বিজ্ঞ আদালত বলেছে। আসলে তদন্তকারী কর্মকর্তা এই জঙ্গি সংগঠনের কোনো প্রকার সদস্য লিস্ট বা প্রমাণ দেখাইতে পারেনি এবং যে 23 জন সাক্ষী হয়েছে কোনো সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ এখানে প্রমাণ করতে সক্ষম হননি এবং এই রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে আপিল করব। এই মামলায় সাবেক মেজর জিয়া এবং আকরাম এই 2 আসামি রয়েছেন পলাতক। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। এদিকে সাতক্ষীরায় 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলার 6 মামলার রায়ে 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে 8 জনকে 13 বছর করে, 1 জনকে 10 বছর এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর খালাস পেয়েছেন 2 জন। নিষিদ্ধ নিরাপত্তায় জনাকীর্ণ আদালতে দীর্ঘ 15.5 বছর পর রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরীফুল ইসলাম। রায়ের সময় 14 আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। 5টি গুরুত্বপূর্ণ জায়গায় বোমা বিস্ফোরিত হয়। এই তারই আলোকে মোট 6টি মামলা এখানে সাতক্ষীরায় উদ্ভব হয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে। আজকের বিজ্ঞ আদালত 1 জন আসামি শুধুমাত্র অন খায়ের কে খালাস প্রদান করেছেন এবং বাকি আসামিদের অর্থাৎ 8 জনকে 13 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষ এই কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ, ন্যূনতম অভিযোগ প্রমাণ করতে পারেননি। সুতরাং এই যে সাজাটা দেওয়া হয়েছে, সাজাটা ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি। তবে একটা বিষয় হচ্ছে, যেহেতু এই আসামিরা অর্থ সম্পদের লোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে যুবলীগের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 75 পরবর্তী সরকারগুলো নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, শুধু আওয়ামী লীগ দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রতিবেদন সাইদুর রহমান আবিরের। 1972 সালের 11 নভেম্বর বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন যুবলীগ এখন পরিণত বয়সে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি যুব সম্প্রদায়কে কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করতে নিরলস সংগ্রাম করেছেন আমৃত্যু। যুবলীগ পা রেখেছে 48 বছরে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুবলীগকে আমি বলবো যে জাতির পিতার সে আদর্শ বুকে নিয়ে কিন্তু সংগঠন করতে হবে, তাহলেই এদেশের তরুণ সমাজের জন্য কাজ করা যাবে। অর্থের বিনিময়েও বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেনি উল্লেখ করে যুবলীগকে বঙ্গবন্ধুর আদর্শে মানুষের পাশে থাকার নির্দেশ দেন তিনি। আর 21টা বছর যারা ক্ষমতায় ছিল নিজেদের ভাগ্য গড়তেই ব্যস্ত ছিল, কিন্তু মানুষের জন্য কিছু তারা দিয়ে যেতে পারেনি। আমি জিয়াউর রহমানের কথা বলি, এরশাদের কথা বলি, খালেদা জিয়ার কথা বলি, যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের ভাগ্য নিয়েই ব্যস্ত ছিল, নিজেরা অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত, মানুষের জন্য করে নাই। মানুষের জন্য করলে যে করা যায় সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। গুজবকে গুরুত্ব না দিয়ে মানুষের ভয় কাটিয়ে টিকা নিতে উৎসাহিত করার পরামর্শ দেন সরকার প্রধান। মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। টিকা নিয়েও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হাত পরিষ্কার করতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বঙ্গবন্ধুর খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলে উদ্দিন খানের বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হচ্ছে। পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মুশতাকের নামও বাদ দেওয়া হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয়। রিপোর্ট আতিকুর রহমান তিতাসের। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদতদাতা উল্লেখ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদানের খেতাব বীরুত্তম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। জিয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ দেয়া ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলে উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে। বঙ্গবন্ধু স্বীকৃত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী, তাদের কার্যটা বাতিল। তারপরে প্রশ্ন আসছে যে মদতদাতা যারা ছিল তাদেরটাও তো ইয়ে করতে হবে। তখন এই যে জিয়াউর রহমানের এটা তারটাও বাতিলের এদিকে গাজীপুরের এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজনৈতিক নয় নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খেতাব প্রত্যাহার করে নেয়ার অনেক নজির রয়েছে। রাজনৈতিক কারণ নয়, অতি সম্প্রতি মায়ানমারের অং সুচি ওনাকেও নোবেল পুরস্কার সেটা প্রত্যাহার হয়েছে, কারণ রোহিঙ্গাদের ইস্যুতে আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনাকে ডক্টরেট উপাধি দিয়েছেন, সেগুলো প্রত্যাহার হয়েছে। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা হবে না। মুক্তিযোদ্ধা নাম ধারণ করে স্বাধীনতার চেতনা নষ্ট করলে মুক্তিযোদ্ধা থাকার অধিকার থাকে কিনা এমন প্রশ্নও তোলেন মন্ত্রী। কেউ যদি এমন হয় যে মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে, তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে? এ সিদ্ধান্ত এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাঠাবে জামুকা। এরপর মন্ত্রণালয় গ্যাজেট আকারে প্রকাশ করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য জিয়াউর রহমানকে দেয়া বীরুত্তম খেতাব বাতিল করা হবে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই উদ্যোগের নিন্দা করেছেন। তিনি আল জাজিরায় প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানিয়ে বিষয়টি নিজস্ব পদ্ধতিতে অনুসন্ধান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আল জাজিরার ওই প্রতিবেদন দেশে বিদেশে সকল মহলকে করে তুলেছে আরও উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘকে এই বিষয়ে জাতিসংঘের নিজস্ব পদ্ধতিতে যে তদন্ত করার আহ্বান জানিয়েছে, বিএনপি তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানান তিনি। এটা সরকারের সিদ্ধান্ত এখনো হয় নাই। যদি হয় তাহলে এটা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা চরম অসম্মান, অপমান ও অবমাননা হবে বলে আমাদের বিশ্বাস। খেতাব বাতিলের প্রতিক্রিয়া জানান সিঙ্গাপুরের চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাকে আমি মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা সুলভ। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদেরকে আমি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। এটা একটা কলঙ্ক, মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। আর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে খেতাব বাতিলের সিদ্ধান্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা বলে দাবি করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার খেতাব বাতিল করবে, কিন্তু সত্য ইতিহাস এর আগে খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে করোনার ভ্যাকসিন প্রসঙ্গ। করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের চতুর্থ দিনে রাজধানী হাসপাতালে গ্রহণকারীদের প্রচণ্ড ভিড়। আগ্রহীদের চাপে অনেক হাসপাতালের ভ্যাকসিন প্রদানের কোটা শেষ হয়ে যায়। এদিকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,
ভারতের ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেন তারা বোকার স্বর্গে বাস করেন। আর ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানালেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে দুদেশের সীমান্ত খুলে দেয়া হবে। এস এম খুরশেদ আলমের প্রতিবেদন। করোনা ভ্যাকসিন প্রদানের চতুর্থ দিনে রাজধানীর প্রতিটি হাসপাতালে গ্রহীতাদের উপচে পড়া ভিড়। ভ্যাকসিন নিয়ে সন্তুষ্টির কথা জানান সবাই, অন্যদেরও দ্রুত নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের যাতে কর্তব্য এটা দেওয়া সবারই এবং সবাইকে উদ্বুদ্ধ করা। ভ্যাকসিন নেওয়ার পরে নিলাম, আধা ঘন্টা না 15 মিনিট হয়েছে, কিন্তু কোনো খারাপ লাগছে না। টিকা দেওয়ার পর না কোনো কিছু তো মনে হচ্ছে না, ভালোই মনে হচ্ছে, চলে যাবো বাসায়। আগ্রহীদের সংখ্যা বাড়ায় কোনো কোনো হাসপাতালে ভ্যাকসিনের কোটা স্বল্পতা দেখা দেয়। কাগজও জমা দিয়েছি, এখন তারা বলতেছে যে ওনাদের কাছে ভ্যাকসিন নেই, আজকে হবে না। ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে সেখানে জমা দিচ্ছি, এখন আমাকে ভ্যাকসিন দিয়ে বলছে আপনি বসেন, যদি আসে তাহলে পাবেন। এদিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে। এর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি আরও আত্মবিশ্বাসী বোধ করছি, যদিও আমার করোনা হয়েছিল আপনারা জানেন। ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানান কূটনীতিকরা। Inauguration of the vaccination of 4 diplomats against the COVID-19 pandemic. I appreciate this initiation because COVID-19 pandemic is seriously affecting the country, various aspects of this country. I mean, it's not that we want to jump any queue, but if we can give the good example of getting vaccinated and if it can bring confidence. করোনা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ ভারত সীমান্ত চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানান ভারতীয় হাই কমিশনার। It is a sign of what a hospitable country Bangladesh is, that it is working to ensure that every one of us who live in this beautiful country feels safe and secure here. ভারতীয় ভ্যাকসিন নিয়ে সমালোচনার জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সার্বিক অর্থে এই টিকার গ্রহণযোগ্যতা নিয়ে যারা সমালোচনা করবেন, আমি মনে করব যে তারা বোকার স্বর্গে বাস করছেন, কারণ এটা বিজ্ঞানসম্মত, আন্তর্জাতিক সকল আইন মেনে, WHOর গাইডলাইন মেনে, অনেক গবেষণার পরে এই টিকাটি বাজারে ছাড়া হয়েছে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ উৎসাহ উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। তিনি আরও বলেন, যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সকল অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। সকালে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আগামী বছর জুনের মধ্যেই পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। অনেকেই প্রশ্ন করছেন, সাংবাদিকরা, অনেক প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পেশ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইনশাল্লাহ আমরা আমাদের এই লক্ষ্যে। আল জাজিরায় সম্প্রচারিত প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর বিষয়ে করা রিটের আবেদন শুনানিতে 6 জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনার জন্য আগামী 15 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। বিস্তারিত এস এম আরিফের রিপোর্টে। আল জাজিরায় সম্প্রচারিত প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর বিষয়ে করা রিটের আবেদন শুনানিতে 6 জন এমিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। আগামী 15 ফেব্রুয়ারি এমিকাস কিউরিদের বক্তব্য শুনবেন আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজকের এই পিটিশনের উপর বেস করে আমার রিট পিটিশনের যে পিটিশনার, whether it is maintainable 1, 2 আমি যে আমাদের ডিমান্ড অফ জাস্টিস নোটিসের ব্যাপারটা নিয়ে, 3 হচ্ছে যে বিদেশি চ্যানেলের লিঙ্কগুলোকে বন্ধ করার ক্ষেত্রে কোনো ইনস্ট্যান্স নাই। সেই 3টি বিষয়েই আজকে মহামান্য আদালত অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আমাদের লার্নের সিনিয়র লয়ারদেরকে 6 জন। শুনানি চলাকালে এ বিষয়ে যুক্তি তুলে ধরেন বিটিআরসির আইনজীবীরা। তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোনো আন্তর্জাতিক কন্টেন্ট সরানোর এখতিয়ার রাখে না সংস্থাটি। বিটিআরসি টেকনিক্যালি এখনও সবগুলো ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, চেলেই তারা বন্ধ করতে পারে না। আর আপনি আরেকটা জানেন যে এরা ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের আইন অনুযায়ী তারা চলে। তাদেরকে হোয়াট বিটিআরসি ক্যান ডু, যদি কোর্টের কোনো ডিরেকশন থাকে তারা কোর্টকে তাদেরকে বলতে পারে যে দিস ইজ আমাদের দেশের যে
হাইকোর্টের ডিসিশন, এটা আমাদের সবাইকে মানতে হবে। তখন ওই অর্ডারটা তারা ফরওয়ার্ড করে পার্টিকুলার প্ল্যাটফর্মকে, তখন তারা হয়তোবা তাদের দেশের এই অনুযায়ী তারা নামিয়ে ফেলে। বাংলাদেশকে নিয়ে প্রতিবেদন প্রচারের পর আল জাজিরার সম্প্রচার বন্ধ ও প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে 8 ফেব্রুয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম অস্ত্রসহ পেশাদার ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত 2টি পিকআপ গাড়ি, একটি চাপাতি, 3টি চাকু, লুণ্ঠনকৃত টাকা ও 11টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের লালবাগ জোনাল টিম। ডিএমপি মিডিয়া সেন্টার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। রাত 12টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত ছিনতাইকৃত পিকআপ দিয়ে তারা ঢাকা শহরে ঘুরে এবং যেখানেই সুযোগ পায় সেখানেই তারা ডাকাতি করে। এই ডাকাত চক্ররা রাস্তা থেকে 2 জন ভদ্রলোককে তারা ধরে তাদের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। 5 জন সদস্য আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যেই, যারা ম্যাক্সিমামই কেরানীগঞ্জে বসবাস করত। আমরা তাদের 2টি পিকআপ উদ্ধার করেছি, 2টি পিকআপই তারা ছিনতাই করেছিল। কোনো ঘটনা কোথাও ঘটলে আমাদেরকে ইনফর্ম করার অথবা পার্শ্ববর্তী থানায় ইনফর্ম করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভিন্নধর্মী খবরের মধ্য দিয়ে শেষ করছি এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।